বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের বেসিক কয়েকটা কনসেপ্ট সম্পর্কে ধারণা নিব। ফ্লুইড মেকানিক্স আসলে কি? ফ্লুইড মেকানিক্স এর বেসিক জিনিসটা কি? ফ্লুইড কি? ফার্স্ট আমাদের জানতে হবে ফ্লুইড হচ্ছে এক ধরনের প্রবাহী, যেটা প্রবাহিত হতে পারে। সেটা হতে পারে গ্যাস বা বাষ্প অথবা লিকুইড জাতীয়, যেমন তেল আছে, পানি আছে, দুধ আছে, লিকুইড ইঙ্ক আছে। এগুলো সবগুলোই, যেমন ব্লাড, এগুলো সমস্তই ফ্লুইডের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আমাদের ফ্লুইডকে কিছু ক্যারেক্টার দেওয়া হয়েছে, ফ্লুইডের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে। আসলে ফ্লুইডের কিছু এই প্রপার্টিজের উপর বেস করে ফ্লুইডের কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে। তো যাই হোক, ফ্লুইডের যে সংজ্ঞা দিছে সেটা হচ্ছে কি, ফ্লুইড মেকানিক্সের যে ডেফিনেশন সেটা হচ্ছে, ফ্লুইড মেকানিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্যাট দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য বিহেভিয়ার অফ ফ্লুইড আন্ডার দ্য কন্ডিশনস অফ রেস্ট অ্যান্ড মোশন। এটা দিয়ে বোঝাচ্ছে যে ফ্লুইড মেকানিক্স হচ্ছে এমন সায়েন্স যে যে শাস্ত্রে আমরা সাধারণত গতি এবং স্থিতির শর্তাধীনে ফ্লুইডের আচরণবিধি কেমন হয় সে সম্পর্কে আলোচনা করে। তো যাই হোক, আমরা এখানে আলোচনা করব হচ্ছে ফ্লুইডের ধরন বা প্রকৃতি নিয়ে। ফ্লুইড যেমন হচ্ছে লিকুইড, গ্যাস অ্যান্ড ভ্যাপর। ভ্যাপর দ্যাট মিনস বাষ্প। আবার আরও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, আইডিয়াল ফ্লুইডস, রিয়েল ফ্লুইডস। তো চলুন এবার আমরা আইডিয়াল ফ্লুইডস এবং রিয়েল ফ্লুইডস কি এই দুইটা জানব। রিয়েল ফ্লুইডস আসলে প্রকৃতিতে প্রাপ্ত সমস্ত ফ্লুইড যা আছে, আমরা যা কিছু দেখি, যত সমস্ত ফ্লুইড আছে সবগুলোই রিয়েল ফ্লুইডস। আর আইডিয়াল ফ্লুইড যদি বলি, আইডিয়াল ফ্লুইড হচ্ছে এমন ফ্লুইড যার ভিসকোসিটি নেই এবং সারফেস টেনশন নেই, এমনকি এটা ইনকম্প্রেসিবল। দ্যাট মিনস এটাকে চাপে সংকুচিত করা যায় না, একেবারেই নগণ্য। তো বাস্তবে আসলে আইডিয়াল ফ্লুইড বলতে কোনো কিছুই নেই, কারণ প্রত্যেকটা ফ্লুইডেরই ভিসকোসিটি কম বেশি সান্দ্রতা থাকবে, এমনকি কম বেশি পৃষ্ঠটান থাকবে, এবং সামান্য হলেও তার সংকোচনশীলতা থাকবে। সো বাস্তবে আইডিয়াল ফ্লুইড বলতে কিছু নেই, যা আছে সমস্তই রিয়েল ফ্লুইড। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য আমরা পানিকে আইডিয়াল ফ্লুইড হিসেবে ধরি, কারণ এটা ধরে নেওয়া হয় পানির পৃষ্ঠটান খুবই নগণ্য, বিশুদ্ধ পানির পৃষ্ঠটান খুবই নগণ্য, এবং এটা ইনকম্প্রেসিবিলিটি খুবই নগণ্য। দ্যাট মিনস চাপে এটাকে সংকুচিত করা যায় না, এবং ভিসকোসিটিও খুবই নগণ্য, যেটাকে আমরা কাউন্ট করি না অনেক ক্ষেত্রে। পানির সান্দ্রতা আমাদেরকে ধরতে হয় না। তো যাই হোক, এখানে দুইটা শব্দ আমরা আবার ইউজ করছি, ভিসকোসিটি, সারফেস টেনশন, আরেকটা আছে ইনকম্প্রেসিবিলিটি বা সংকোচনশীলতা। এই দুইটা স্পেশাল ধর্ম, যেটা ফ্লুইডের ক্যারেক্টার বলা যায়। তো ফ্লুইডের কতগুলা ক্যারেক্টার হতে পারে সে বিষয়ে আমরা দেখব। ফ্লুইডের ক্যারেক্টারগুলো হচ্ছে, আমরা যদি ফ্লুইডের ক্যারেক্টারগুলো সাজাই, ফ্লুইডের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে, ধরা যাক ডেনসিটি, দ্যাট মিন্স হচ্ছে ঘনত্ব। দ্বিতীয় প্রপার্টিস হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এর আগে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি হয়তো পড়ে থাকতে পারি, ডেনসিটিও পড়ছি। ঘনত্বই স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আপেক্ষিক গুরুত্ব বোঝায়। আপেক্ষিক গুরুত্ব দ্যাট মিনস এটা হচ্ছে তরল পানির তুলনায় আসলে একটা জিনিস, তার একক আয়তনের যে ভর সেটা কম্পেয়ার করা হয়। দেন তারপর হচ্ছে ভিসকোসিটি, যেটাকে বলে সান্দ্রতা। সান্দ্রতা কি? সান্দ্রতাও আমরা জানি, সান্দ্রতা হচ্ছে আসলে তরল যখন প্রবাহিত হয় তখন তার বিভিন্ন লেয়ারের গতি বিভিন্ন হয়। যেমন উপরের তরলের গতি হয় একটু বেশি, তার নিচেরটা একটু কম। একেবারে যেটা সারফেসের যে পৃষ্ঠের উপর সেটা প্রবাহিত হচ্ছে, সেটা সংলগ্ন যে লিকুইড থাকে
সেটার গতি কিন্তু যেমন আমরা ধরি এটা একটা তল, এই তলের উপর দিয়ে কোনো তরল প্রবাহিত হচ্ছে এইদিকে। তো স্বভাবতই উপরের যে তরল আছে তার গতি থাকবে বেশি, নিচের তরলটা একটু কম, তারপরেরটা একটু কম। একেবারে যেটা সারফেসের সাথে লেগে আছে সেটার গতি একেবারেই নগণ্য। তো এটা আসলে কোন তরলের কেমন সেটার উপরে বেস করে তরলের একটা ধর্ম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সান্দ্রতা বা ইংরেজিতে যেটাকে বলে ভিসকোসিটি। যাই হোক, এরপর তরলের আরেকটা ধর্ম হচ্ছে ভ্যাপর প্রেশার অর্থাৎ বাষ্প চাপ। তো ভ্যাপর প্রেশার বা বাষ্পচাপ আসলে কি? আমরা জানি প্রত্যেকটা তরলই বাষ্পীভূত হয়, তার উন্মুক্ত পৃষ্ঠ থেকে ক্রমাগত বাষ্পে পরিণত হয়। এই বাষ্পের যে চাপ সেটাই হচ্ছে তরলের বাষ্পচাপ বা ভ্যাপর প্রেশার। তারপর হচ্ছে আরেকটা ধর্ম, সেটা কি? কোহেশিয়নটা আসলে কি? কোহেশিয়ন হচ্ছে তরলের অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল, অর্থাৎ লিকুইড যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা সমন্বয়ে গঠিত, সেই কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলই কোহেশন। তরলের সাথে সেম তরলের কণাগুলোর। আবার আরেকটা হচ্ছে কি? অ্যাডহেশনটা কি হচ্ছে? অ্যাডহেশন অর্থাৎ লেগে থাকা, অর্থাৎ যে তরল বা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে তরলের সাথে ওই বস্তুর যে আকর্ষণ বল সেটাকে অ্যাডিশন বলা যায়। যেমন তরল যদি আমি কোনো প্লাস্টিকের গ্লাসে অথবা কাচের গ্লাসে রাখি, তাহলে কাচের গ্লাসের সাথে তরলের কণাগুলো লেগে থাকার যে প্রবণতা, ধরা যাক এটা একটা গ্লাস, এখানে তরল লিকুইডগুলো আছে, এটার সাথে লেগে থাকার যে ধর্ম সেটাকে আমরা অ্যাডহেশন বা সংযুক্ত হওয়ার ক্ষমতা বলি। তারপর হচ্ছে সারফেস টেনশনটা কি? সারফেস টেনশন হচ্ছে তরলের পৃষ্ঠটান। আমরা জানি সাধারণত আমরা এটা দেখেও থাকতে পারি, কিছু ইনসেক্ট আছে যেটা তরলের উপরে খুবই ক্ষুদ্র পানির উপরে ভেসে থাকতে পারে, এবং কি ওই সময় দেখা যায় পানির তার পায়ের সাথে যে লেগে থাকা অংশটুকু সেটা একরকম কার্ভ আকারে, খুবই সূক্ষ্মভাবে কার্ভ আকারে বেঁকে যায়, এরকম সূক্ষ্ম কার্ভ আকারে বেঁকে যায়। তো যেমন মশা বা মাকড়সা এরকম আমরা হয়তো পুকুরে দেখে থাকি, অনেকেই হয়তো দেখে থাকবেন আপনারা। তাছাড়া কখনো কখনো পাতলা ব্লেড বা সুইয়ের মতো সূক্ষ্ম জিনিস আপনারা তরলের উপর রেখে দিলে, খুব আলতোভাবে রেখে দিলে দেখা যায় যে তরলের উপরে এটা ভেসে থাকতে পারে। এটা হচ্ছে তরলের পৃষ্ঠটানের কারণ। তরলের অণুগুলা পরস্পরের সাথে যে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের কারণে এই পৃষ্ঠটানটা সৃষ্টি হয় মূলত। এটা তরলের একটা বিশেষ ধর্ম, ও সব তরলের পৃষ্ঠটান একই ধরনের হবে না। তারপর হচ্ছে আমাদের ক্যাপিলারিটি। আরেকটা ধর্ম হচ্ছে কি? ক্যাপিলারিটি কি? ক্যাপিলারিটি হচ্ছে কৈশিকতা। অর্থাৎ কৈশিকতা বলতে এখানে বাংলা মিনিং দিয়ে বোঝায় কেশের মতো আর কি, কেশের ন্যায়, মানে অতটাও সূক্ষ্ম না, মানে ক্ষুদ্র নগণ্য ব্যাস বিশিষ্ট পাইপের মধ্য দিয়ে তরল পদার্থ মধ্যে যদি কোনো এরকম পাইপ নিমজ্জিত করা হয়, তাহলে দেখা যায় যে তরল পদার্থ আসলে, ধরা যাক এরকম একটা পাত্র আছে, সেখানে আমি একটা ক্ষুদ্র ব্যাস বিশিষ্ট একটা পাইপ আমরা নিমজ্জিত করলাম। তো এরকম দেখা যায় যে এই সারফেসটা হালকা একটু তার তরলের থেকে বেশি উঠে গেছে, বা এরকম কার্ভ আকারে একটু বেশি উঠে গেছে। তাহলে তরলের লেভেলটা হচ্ছে এই যে সূক্ষ্ম ডিফারেন্স এতটুকু, এই ডিফারেন্সটা হচ্ছে কৈশিকতার দরুন। দ্যাট মিনস তরল তার পৃষ্ঠটানের দরুন বা কি বলে অ্যাডহেশন ক্ষমতার দরুন সেটা কি করে একটু রাইজ হয়, তার সারফেসটা একটু তলটা একটু উপরের দিকে উঠে যায়। এটাকে আমরা নাম দিয়েছি কি? ক্যাপিলারিটি বা কৈশিকতা। এরপর হচ্ছে আমাদের তরলের স্পেশাল আরেকটা ধর্ম, সেটা হচ্ছে কি? কম্প্রেসিবিলিটি।
তো কম্প্রেসিবিলিটি হচ্ছে আমাদের আরেকটা ধর্ম। এটার দরুন কি হয়, তরল সংকুচিত হওয়ার যে ধর্ম, যেটা চাপের প্রভাবে তরল যদি সংকুচিত হয় তার কম্প্রেসিবিলিটি তত বেশি। যে তরল যত বেশি সংকুচিত হবে সেই তরল তত বেশি কম্প্রেসিবিলিটি ধর্ম বিশিষ্ট। তো পানির কম্প্রেসিবিলিটি আছে, তবে সেটা খুবই নগণ্য। অন্যান্য তরল যেমন মধু একটা লিকুইড, মধুর কিন্তু সান্দ্রতা, পৃষ্ঠটান এটা কিন্তু ভিন্ন, ডিফারেন্ট। তেল, সয়াবিন তেলের পৃষ্ঠটান ভিন্ন হবে, কেরোসিন তেলের পৃষ্ঠটান, পেট্রোলের, দুধ, আমাদের ব্লাড, যত ধরনের ফ্লুইড আছে এগুলো পৃষ্ঠটান, সারফেস টেনশন, ক্যাপিলারিটি, অ্যাডিশন, কোহেশন, কম্প্রেসিবিলিটি, ভ্যাপর প্রেশার, ভিসকোসিটি, স্পেসিফিক গ্রেভিটি, ডেন্সিটি, এগুলা ভিন্ন ভিন্ন, তার কারণেই ভিন্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট হয়। তো আজকে আমরা এই কয়টা টোটাল কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, হ্যাঁ 9টা, কিন্তু এখানে নাম্বারিং করা ভুল হয়েছে। যাই হোক, এখানে 9টা ধর্ম আছে। এই 9টা ধর্ম আমাদের জানতে হবে, বুঝতে হবে, বেসিক কনসেপ্টগুলো আমাদের জানতে হবে। আদারওয়াইজ আমরা যখন ফ্লুইড মেকানিক্স পড়বো, এই আমাদের এই যে বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টগুলো না থাকলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো না। এগুলো খুবই সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হয়তো বা ইংলিশে বিভিন্নভাবে ডেফিনিশনগুলো দেওয়া থাকবে। তো আমরা বাংলা যদি আমরা জিনিসটা যদি বুঝতে পারি, তাহলে ইংলিশগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে। অনেকে বলে থাকেন এমএ সিলেবাসের খুবই কঠিন। এই কঠিন হওয়ার একমাত্র কারণ হচ্ছে ইংরেজি ভীতি। ইংরেজি ভীতি যদি আপনি কাটায় উঠতে চান, তাহলে আপনাদের সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্ব দিতে হবে, আপনারা যে ডেফিনিশনগুলো পড়ে আসছেন, কি বলে ক্লাস 9-10-এ হয়তো পড়ে থাকছেন, ইন্টারমিডিয়েটে পড়ছেন, কিংবা ডিপ্লোমা করার সময় যে ডেফিনেশনগুলো আপনারা পড়ছেন, সেই ডেফিনেশনগুলোর উপরে আবার একটু গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ, আজকে এইটুকুই।